নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। এখনো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেননি নরেন্দ্র মোদী। তার আগেই সংসদের ভেতরে এবং বাইরে তৃতীয় মোদী সরকারকে চাপে ফেলার কৌশল নিল কংগ্রেস। মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ তুলে দিল্লির রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছেন। बड़ी इंटरेस्टिंग बात है, जनता अदानी जी को मोदी जी से डायरेक्टली कोरिलेट कर रही है। मोदी जी की हार होती है, स्टॉक मार्केट कहता है भैया मोदी जी गए तो अदानी जी गए, मतलब डायरेक्ट रिलेशनशिप है, करप्शन की रिलेशनशिप है। এর আগে আদানি কেলেঙ্কারি নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছিল কংগ্রেস। বিগত লোকসভায় কংগ্রেসের শক্তি ছিল কম, তাদের মাত্র 52 জন সাংসদ ছিলেন। সামগ্রিকভাবে বিরোধীদের সংখ্যাও কম থাকায় বিপুল গরিষ্ঠতার অহংকারে বিজেপি কংগ্রেস এবং অন্য বিরোধীদের সংসদের ভেতরে বাইরে খুব একটা পাত্তা দেয়নি, বরং সংসদে বিভিন্ন আলোচনায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথায় কথায় বিরোধীদের উদ্দেশ্যে বক্রোক্তি ছুড়ে দিয়েছেন। এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। কংগ্রেস একাই পেয়েছে 99টি আসন। বিরোধী ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 234টি। সেই বলে বলিয়ান হয়েই রাহুল গান্ধী একেবারে গোড়া থেকে তৃতীয় মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর পন্থা নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার রাহুল গান্ধী দলের অন্য নেতাদের নিয়ে দিল্লির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি ডিজিটাল পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেন এই শেয়ার কেলেঙ্কারি কত বড়। গত 1 জুন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পরই শেয়ার বাজারের সূচক তুঙ্গে ওঠে, আর 4 জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজারের পতনের ফলে লগ্নিকারীদের 30 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে কংগ্রেস নেতার দাবি। রাহুলের স্পষ্ট অভিযোগ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই কেলেঙ্কারিতে জড়িত। তারাই 4 জুন ভোটের ফল প্রকাশের আগে সাধারণ লগ্নিকারীদের শেয়ার কেনার পরামর্শ দেন। তারা জানিয়েছিলেন সেদিন শেয়ার বাজার একেবারে উত্তুঙ্গে পৌঁছবে। কংগ্রেস নেতার আরও অভিযোগ, 1 জুন মন গড়া বুথ ফেরত সমীক্ষা করিয়ে শেয়ার সূচক উপরে তোলা হয়। ঠিক তার আগের দিন কিছু বিদেশি লগ্নিকারী সংস্থা বিপুল পরিমাণে শেয়ার বাজারে লগ্নি করে। পরের দিন বাজার তুঙ্গে ওঠায় ওই লগ্নিকারীরা শেয়ার বিক্রি করে প্রচুর মুনাফা করে নেন। আবার ভোটের ফল প্রকাশের পর বাজারে ধস নামায় দেশের সাধারণ লগ্নিকারীদের প্রায় 30 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর জন্য দায়ী মোদী এবং শাহ। রাহুলের দাবি এটা আদানি কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি। তিনি বলেন, আমরা যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাই। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। বিজেপি অবশ্য রাহুলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে। বিদায়ী সরকারের মন্ত্রী পীযূষ গোয়েলের কথায় কংগ্রেস নেতা কল্পনার আশ্রয় নিয়ে মন গড়া অভিযোগ করেছেন। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। फिर एक बार मोदी सरकार आना निश्चित है, और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं, और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। নতুন কেন্দ্রীয় সরকার গঠনের আগেই বিদায়ী সরকারের 2 মাথা, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তোলা বস্তুত নজিরবিহীন ঘটনা।
24 ঘন্টা কেটে গেলেও মোদি এবং শাহের তরফে রাহুলের অভিযোগ খণ্ডনের কোনো চেষ্টা হয়নি। এর মধ্যে কেরলের প্রদেশ কংগ্রেসের তরফে নির্দিষ্টভাবে অমিত শাহকে বিধে শেয়ার কেলেঙ্কারিতে যুক্ত থাকার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এক্সিট পোলের ফল প্রকাশের আগে অমিত শাহ ও তার স্ত্রীর নামে কোনো সংস্থার শেয়ার কেনা হয়েছে। তার জবাবের মধ্যেই এই কেলেঙ্কারির রহস্য লুকিয়ে আছে বলে দাবি কেরল প্রদেশ কংগ্রেসের। অষ্টাদশ লোকসভায় কংগ্রেস সহ বিরোধীরা অনেক বেশি শক্তি নিয়ে এসেছে। রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা শেয়ার কেলেঙ্কারি নিয়ে একেবারে শুরু থেকেই পরনির্ভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়াবে। এমনিতেই বিজেপির এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের এনডিএর প্রধান দুই শরিক জেডিইউ এবং টিডিপির ওপর নির্ভর করে চলতে হবে। ইতিমধ্যেই শাঁসালো মন্তক চেয়ে তারা চাপ বাড়িয়েছে বিজেপির। তার উপর কংগ্রেসের এই চাপ লোকসভা শুরু হলে বিজেপি কেমন করে সামাল দেয় সেটাই দেখার। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যের শক্তি আরো সংহত, আরো মজবুত। এই অবসরে জাতীয় স্তরে বিকল্প রাজনীতি নির্মাণে উদ্যোগ নিল তৃণমূল। আরো স্পষ্ট করে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তুলে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার অংশীদার হয়েও কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের বাইরে বিরোধীদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে আসরে নেমে পড়েছেন বাংলায় রেকর্ড জনসমর্থন আদায় করা অভিষেক। তৃণমূল Congress will play strong role, stringent roles, development role to save the country from the disaster, to save the constitution, safety and security of the people, work for young generation, work for farmers, work for poor people, work for all the people. অষ্টাদশ লোকসভার ফলাফলে খাতায় কলমে এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট নেতা বিজেপির প্রতি জনতার অনাস্থা স্পষ্ট ইঙ্গিত মিলেছে দেশের ফলাফলে। বাংলাতেও বিজেপির মোকাবিলা করে তৃণমূল তার জনসমর্থনের ভিত আরো পোক্ত করেছে এই লোকসভা নির্বাচনে। সেই ভিতের উপর দাঁড়িয়ে জাতীয় স্তরে তার রাজনৈতিক প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছে তৃণমূল। প্রাক নির্বাচনী ইন্ডিয়া গঠনের অন্যতম পুরোধা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। কিন্তু জোটের বৃহত্তম শরিক কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকে আভাসে ইঙ্গিতে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা। বাংলায় তৃণমূলের সঙ্গে রাজ্য কংগ্রেসের তিক্ততায় পরোক্ষে মদত দিয়েছে কংগ্রেস, কিন্তু বৃহত্তর স্বার্থে সেই তিক্ততাকে পেছনে ফেলে মমতা বিরোধী ঐক্য অটুট রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি ইন্ডিয়ায় কংগ্রেসের বড় শরিক হিসাবে দাদাগিরি যে মমতা কোনো মতেই বরদাস্ত করবেন না ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখেননি মমতা। ভোটের আগে থেকেই তা নিয়ে মমতার আপত্তি ছিল। লোকসভা ভোটের ফলাফলের পরেও কংগ্রেসের দাদাগিরির প্রবণতা অব্যাহত রয়ে গিয়েছে। শুধু তৃণমূল নয়, একই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আম আদমি পার্টি দিল্লিতে আসন রফা করে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও আগামী বিধানসভায় তারা এককভাবে লড়বে বলে জানিয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাংলোয় ইন্ডিয়া বৈঠকে প্রতিনিধিত্ব করার পর আলাদাভাবে জোট শরিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে বৈঠক করেছেন অভিষেক। দিল্লিতে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে আলোচনা করেন। অভিষেকের বাসভবনে আসেন আপ নেতা রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দিল্লি থেকে মুম্বাই উড়ে গিয়ে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন দলের সাংসদ ডেরেক ওব্রায়েন। সংখ্যার বিচারে ৯৯টি আসন জয়ী কংগ্রেস উপেক্ষা করতে না পারলেও বাংলার ২৯ আসন জয়ী তৃণমূল কারোর আধিপত্য যে মেনে নেবে না
তা স্পষ্ট অভিষেকের এবার দিল্লি অভিযানে। এখন দেখার ইন্ডিয়ার অন্দরেই অকংগ্রেসী ও বাম বিযুক্ত শরিকি ব্লক নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা ঘটায় কিনা। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোটে বিজেপির খারাপ ফলে ফের দল ও সরকারের স্টিয়ারিং আরএসএস এর হাতে, এমনটাই মনে করছে রাজনীতির কারবারিরা। গত 10 বছরে মোদী শাহের যুগলবন্দিতে দলের ব্যাপ্তি বৃদ্ধিতে সরকার চালনার ক্ষেত্রে অনেকটাই রাশ আলগা হয়েছিল আরএসএস এর। কিন্তু এবারের ভোটে মোদীর ম্যাজিক কিছুটা ফিকে হওয়ায় বিজেপির পাওয়ার পলিটিক্সে আবারও ফিরতে চলেছে আরএসএস এর নিয়ন্ত্রণ। এই পরিস্থিতিতে একদিকে আরএসএস, অন্যদিকে শরিকদের চাপে চলতে হবে মোদীর এনডিএ সরকারকে। 2014 সালে ইউপিএ সরকারকে হারিয়ে প্রথম যখন ক্ষমতায় আসে বিজেপি, তখনও নেপথ্যে জয়ের কারিগর ছিল আরএসএস। বিজেপির নেতৃত্বেই তৈরি হয় এনডিএ সরকার। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2019-এও। সংখ্যার নিরিখে সেবারও চালকের আসনে বিজেপি, নেপথ্যে আরএসএস। কিন্তু ছবিটা যায় দ্বিতীয়বার সরকার গঠনের বছর দুয়েক পরে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহের কৌশলে দুবার ক্ষমতা দখলে দল ও সরকার চালনার একচ্ছত্র আধিপত্য চলে যায় ওই দুজনের হাতে। আর এ বহরে দল বাড়তে থাকায় পেছন থেকে কলকাঠি নাড়ার ক্ষেত্রে আরএসএসও অল্প হলেও প্রাসঙ্গিকতা হারায়। যত দিন যায় সরকারের সঙ্গে দূরত্ব বাড়ে মূল চালিকা শক্তির, এবং সেটা যে 24-এর ভোটে বুমেরাং হবে হয়তো স্বপ্নেও ভাবেননি মোদী শাহ জুটি। তাই আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যে তৃতীয়বার শপথের আগে পরনির্ভর মোদীর মুখে শোনা গেল শরিকদের প্রশংসা। ভোটের মাঠে জিততে গত 10 বছর নিজের মতো করে গুটি সাজিয়েছিলেন মোদী শাহ জুটি। ধোপে টেকেনি প্রার্থী বাছাইয়ের রাজ্য কমিটির কোনো রকম ওজোর আপত্তি কিংবা সুপারিশার্জি। সরকার চালানো 10 বছরের মাথায় দেশের বিভিন্ন প্রান্তে সরকার বিরোধী ক্ষোভ চাগার দেওয়ায় পুরনোদের বসিয়ে নতুন কেন্দ্রে নতুন মুখের আমদানি ঘটিয়েছিল মোদী শাহ। কিন্তু তাতেও কুলমান কোনোটাই বাঁচানো যায়নি। উল্টে ভোটের ফল প্রকাশের পর আম ছালা হারিয়ে আরএসএস এর চ্যালেঞ্জের মুখে মোদী শাহের যৌথ পদক্ষেপ। কালের নিয়মে জনতার ক্ষোভ বিক্ষোভে ধিকি ধিকি জ্বলছিল মোদীর 10 বছরের সরকার। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সেটাই জ্বলে উঠল দাউ দাউ করে। বিগত দুবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় যেভাবে দ্রুত ছাতি ফুলেছিল মোদী শাহ জুটির, 24-এর ভোটের রেজাল্টের পরে হাওয়া বেরিয়ে চুপসে গিয়েছে আম জনতাকে স্বপ্ন দেখানোর ফানুস। বিভিন্ন রাজ্য দলের অন্দরে নিচু তলার কর্মী ও মাঝারি মাপের নেতাদের ক্ষোভের জবাব দিতে এবারের ভোটে 24 থেকে 27% নতুন মুখ নিয়ে এসেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের বাক্সে তার বিরাট সুফল তো পাওয়া গেলই না, উল্টে খোয়া গেল একক ক্ষমতার মাতব্বরি। মোদী শাহ জুটি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে। সংসদে যে রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতি গলার জোর বাড়াতে পদ্ম শিবিরে, তারাই এখন মিনমিনে। সপা সুপ্রিমো অখিলেশ যাদবের কাছে 10 গোল খেয়ে ভোটের মাঠ ছাড়তে হয়েছে বিজেপিকে। আর সেই সূত্রেই প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘরোয়া বিবাদ। রাজ্য নেতৃত্বের সুপারিশ অমান্য করে মোদী শাহের প্রার্থী ঘোষণায় গোসা করে কার্যত নিয়ম রক্ষার প্রচারে নেমেছিল আদিত্যনাথ। আরএসএস ছিল তার পাশেই। আরএসএস নিষ্ক্রিয় হওয়ায় ভোটের বাক্সে তার প্রভাব পড়ে দেশ জুড়ে, বিশেষ করে পদ্ম চাষের উর্বর জমি গোবলয়ে। সেই অভিঘাত এতই বেশি ছিল যে প্রথম দফার নির্বাচনে ভোটের হার দেখে প্রমাদ গণে বিজেপি নেতৃত্ব। কিন্তু দলের ছন্ন ছাড়া হাল কাটানোর আগেই কেটে যায় আরও 2 দফার ভোট। অনেকটা বাধ্য হয়ে নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে যেতে হয় মোদীকে। অনেক অনুনয় বিনিময়ের পরে কিছু রাজ্যে আরএসএস সক্রিয় হওয়ায় কোনো রকমে মুখ রক্ষা হয় মোদী শাহ জুটির।
কাকতালীয়ভাবে ভোটের ফল প্রকাশের 4 দিন আগে জনস্বার্থমূলক সরকারের দিশা কেমন হওয়া উচিত নিজের ভাষণে তা স্পষ্ট করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ইন্দোরের রানী অহল্যাবাই হোলকরের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তার প্রজাবৎসল রূপ তুলে ধরেন ভাগবত। একদিকে স্বাধীন ধর্মাচরণ, অন্যদিকে রাজ্যের ভালো মন্দের প্রতি নিবিড় নজর অনন্যা করেছিল রানীকে। মত আরএসএস প্রধানের 300 বছর আগে অহল্যাবাইয়ের তৈরি বস্ত্রশিল্প কিভাবে এখনো সুফল দিচ্ছে সেই উদাহরণ টেনে জোর দেন দেশ জুড়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের ওপরে। उस काल में हमारे यहाँ पर जो आदर्श राज्यकर्ता हो गए उनमें से एक देवी अहिल्याबाई थी। अपनी प्रजा को रोजगार मिले इसलिए उन्होंने उद्योगों का निर्माण किया और ऐसा पक्का निर्माण किया कि महेश्वर का वस्त्रोद्योग आज भी चलता है और बहुत लोगों को रोजगार देता है। प्रजा के सभी अंगों की जो दुर्बल थे, पिछड़े थे, उनकी भी उन्होंने चिंता की। अपने राज्य के कर व्यवस्था को उन्होंने सुसह्य कर दिया, किसानों की चिंता की। सब प्रकार से उनका राज्य सुराज्य था। মোহন ভাগবতের এই ভাষণ মোদির সরকার চালানোর ক্ষেত্রে আরএসএস এর আগাম রূপরেখা বলেই মত রাজনীতির কারবারিদের। এদিন সেন্ট্রাল হলের ভাষণে মোদিরও মুখে ঘুরে ফিরে এসেছে সুশাসনের প্রসঙ্গ। তাহলে কি আরএসএস এর কথাই আওড়ালেন ভাবি প্রধানমন্ত্রী? প্রশ্নটা থেকেই গেল। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।